মর্নিং স্টুডেন্টস, আজকে আমি আবর্ত ঘর্ষণ নিয়ে আলোচনা করব। তোমরা চলঘর্ষণ এবং স্থিত ঘর্ষণ সম্পর্কে পড়ে এসেছো। তো এই চলঘর্ষণ এবং স্থিত ঘর্ষণ, এই দুই ধরনের যে ঘর্ষণ বল, ওই দুই ধরনের ঘর্ষণ বল পিছনালো গতির ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ একটি তল যখন আরেকটি তলের উপর দিয়ে যায়, অর্থাৎ পিছলে যায়, তখনই কিন্তু চলঘর্ষণ কাজ করে এবং স্থির অবস্থায় থাকাকালীন সেক্ষেত্রে স্থিত ঘর্ষণ ক্রিয়া করে। তো এই যে আবর্ত ঘর্ষণ, এই আবর্ত ঘর্ষণ তখনই ক্রিয়া করবে যখন একটি তলের উপর দিয়ে কোনো কিছু গড়িয়ে যায়, অর্থাৎ আবর্ত গতি হয়। তো সেই গতির ক্ষেত্রে আমরা পাবো আবর্ত ঘর্ষণ। তাহলে আবর্ত ঘর্ষণটা কি না, কোনো একটি বস্তু একটি তলের সংস্পর্শে থেকে যখন ওই তলের সাপেক্ষে আবর্ত গতিতে গতিশীল হয়, তখন তলটি বস্তুর গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে সেটি হলো ঘর্ষণ। এই আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে স্পর্শতলের যে ক্ষেত্রফল, সেই স্পর্শতলের ক্ষেত্রফল খুব কম হয়। তোমরা একটি চাকার কথা যদি ধরে নাও, যে একটি চাকা একটি তলের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে, বা একটি চাকা যদি একটি সমতলের উপর রাখা থাকে, সেক্ষেত্রে ওই চাকার যে স্পর্শতল, সেই স্পর্শতল কিন্তু প্রায় একটি সরল রেখার আকার ধারণ করে। এখন এই পিছলানো গতি এবং আবর্ত গতির মধ্যে পার্থক্য কি? দেখো, এদের মধ্যে যে মূল পার্থক্য সেটি হলো যে পিছলানো গতির ক্ষেত্রে বস্তুর যে স্পর্শতল, সেই স্পর্শতল সবসময় অপরিবর্তিত থাকে। অর্থাৎ একটি তল যখন আর একটি তলের উপর দিয়ে পিছলে যায়, তখন তাদের স্পর্শতলের কোনো পরিবর্তন হয় না, দুটি স্পর্শতল একই থাকে। কিন্তু আবর্ত গতির ক্ষেত্রে কি হয় না, ওর যে স্পর্শতল, বস্তুর যে স্পর্শতল, সেই স্পর্শতল ক্রমাগত পরিবর্তিত হতে থাকে। এটি একটি মূল পার্থক্য। আরেকটি পার্থক্য কি না, সংস্পর্শে থাকা যে তল দুটো, সেই তল দুটি পিছলানো গতির ক্ষেত্রে একটি অপরের সাপেক্ষে গতিশীল হয়, কিন্তু আবর্ত গতির ক্ষেত্রে কি হয় না, একটি অপরের সাপেক্ষে স্থির। এই দুটি হলো পিছলানো আবর্ত গতির মধ্যে মূল পার্থক্য। এবার আমরা দেখব যে এই আবর্ত ঘর্ষণের উৎস কি। যখন কোনো একটি বস্তু একটি তলের উপর দিয়ে গড়িয়ে যায়, অর্থাৎ আবর্ত গতিতে যায়, তখন ওই তল এবং এই বস্তুর মধ্যে স্পর্শতলে, ওদের যে স্পর্শতল, সেই স্পর্শতলে বিকৃতি সৃষ্টি হয়। এই যে দুটি বস্তুর মধ্যে যে বিকৃতি, এই বিকৃতি হলো আবর্ত ঘর্ষণের মূল উৎস। আমরা উদাহরণস্বরূপ ধরে নিতে পারি যে একটি চাকা একটি চাকা একটি তলের উপর দিয়ে যাচ্ছে। তো সেই তলের উপর দিয়ে যখন যায়, সেই চাকার ক্ষেত্রে যেরকম সামান্য বিকৃতি হয় স্পর্শতলে, একই রকম ভাবে যে তল, সেই তলের ক্ষেত্রেও কিন্তু বিকৃতি দেখা দেয়। তো এই বিকৃতি আমরা সাধারণভাবে বুঝতে পারি না। এই বিকৃতি আমরা সহজেই বুঝতে পারি যদি একটি নরম রাস্তার উপর একটি শক্ত এবং ভারী চাকা গড়িয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, চাকা এবং তলের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলে তলটি চাকার ওজনের জন্য সামান্য বসে যায় এবং সংযোগস্থলের ঠিক সামনে তলটির কিছুটা অংশ সামান্য উঁচু হয়ে যায়। আবার একটি নরম চাকা যদি একটি শক্ত রাস্তার উপর দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে চাকার বিকৃতি সহজে আমরা দেখতে পাই। তো চাকা এবং তলের সংযোগস্থলে চাকাটিও নিজের ওজনের জন্য সামান্য চ্যাপ্টা হয়ে যায় এবং সংযোগস্থলের ঠিক সামনে চাকাটির কিছুটা অংশ সামান্য ফুলে ওঠে। তো এই যে চাকা এবং তলের যে বিকৃতি, এই বিকৃতি হচ্ছে আবর্ত ঘর্ষণের মূল উৎস। তো আবর্ত ঘর্ষণের আরেকটি কারণ হলো আসঞ্জন। আসঞ্জন বলও হচ্ছে আবর্ত ঘর্ষণের উৎসের একটি কারণ। তো এই যে তল এবং চাকার যে বিকৃতি, সেই বিকৃতি সাময়িক, অর্থাৎ তারা যত ফোর্সে থাকে ততক্ষণই কিন্তু এই বিকৃতি দেখা যায়। ঠিক যখনই সংস্পর্শে অন্য তল চলে আসে, অর্থাৎ অর্থাৎ সংযোগস্থলের যখন পরিবর্তন হয়, তখনই কিন্তু সেই বিকৃতি লোপ পেয়ে আবার নতুন যে সংযোগস্থল, সেই সংযোগস্থলে আবার বিকৃতি দেখা দেয়। এইভাবে বিকৃতি দেখা দেয় এবং আবর্ত ঘর্ষণ এইভাবে উৎপন্ন হতে থাকে। তো এই যে ঘর্ষণ, এই ঘর্ষণের কিছু সুবিধে আছে এবং কিছু অসুবিধেও আছে। তো প্রথমে আমরা আলোচনা করব ঘর্ষণের অসুবিধেগুলো কি কি। না, ঘর্ষণের অসুবিধে যেমন যন্ত্রপাতি চালানোর সময় ঘর্ষণের বিরুদ্ধে কাজ করতে হয়। এর ফলে কি হয়, কিছুটা শক্তির ব্যয় হয় এবং সেক্ষেত্রে যন্ত্রাদির যে কর্মদক্ষতা তা হ্রাস পায়। 2 নম্বর কি না, ঘর্ষণের ফলে যন্ত্রপাতির বিভিন্ন অংশ ক্ষয়ে যায়। এই ক্ষয়ে যাওয়ার ফলে কিছু যন্ত্রাংশের কিছু অংশ আবার অকেজো হয়ে যায়, এর ফলে যন্ত্রটিও অকেজো হয়ে যেতে পারে।
তৃতীয়ত কি না, ঘর্ষণের বাধা অতিক্রম করার জন্য যে শক্তি ব্যয় হয় তার কিছুটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এর ফলে যন্ত্রাংশের ক্ষয় দ্রুত হয় এবং যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ যন্ত্রের যে স্থায়িত্ব সেই স্থায়িত্ব হ্রাস পেয়ে যায়। তো এইগুলো হলো মূলত ঘর্ষণের অসুবিধে। এছাড়াও আরো কিছু অসুবিধে আছে। তো এই ঘর্ষণের অসুবিধেগুলো দূর করার জন্য কিছু তার উপায় আছে। যেমন 1 নাম্বার হচ্ছে যে ওদের যে সংযোগ তল অর্থাৎ সংস্পর্শযুক্ত যে তল, সেই তলের যদি মসৃণতা আমরা বৃদ্ধি করতে পারি, সেক্ষেত্রে কি হয় যে সেই খাঁজগুলো কমে যায়, এর ফলে ঘর্ষণটাও কমে যায়। 2 নাম্বার কি না, যে দুটো তল পরস্পরের সংস্পর্শে আসছে সেই তল দুটোকে যদি আমরা পিচ্ছিল করে দিতে পারি, সেক্ষেত্রে পিচ্ছিল করলে কি হয় না, ওই তল দুটির মধ্যে আমরা যদি একটা তেলের একটা পাতলা আস্তরণ দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে ঘর্ষণ বলের মানটা অনেকটা কমে যায়। বিভিন্ন যন্ত্রপাতিতে বিভিন্ন ধরনের পিচ্ছিলকারক পদার্থ ব্যবহার করা হয়। যেমন পিচ্ছিলকারক পদার্থের মধ্যে খনিজ তেল, গ্রাফাইট, মোম ইত্যাদি পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। তো এই পিচ্ছিলকারক পদার্থ ব্যবহারের ফলে ঘর্ষণ কিছুটা হ্রাস পায়। পরীক্ষার সাহায্যে যে ইস্পাতের সঙ্গে যদি ইস্পাতের ঘর্ষণ গুণাঙ্ক, সেই ঘর্ষণ গুণাঙ্কের তুলনায় ইস্পাতের সঙ্গে সীসা এবং অ্যান্টিমনির একটি সংকর ধাতুর ঘর্ষণ গুণাঙ্ক অনেক কম হয়। এজন্য কি করা হয় না, ইস্পাত নির্মিত যন্ত্রাদিতে এই ধাতু সংকর সম্ভাব্য সব জায়গাতেই ব্যবহৃত হয়। তো এই ধরনের পদার্থকে বলা হয় ঘর্ষণ রোধী সংকর ধাতু। এরপরে চলঘর্ষণের তুলনায় আবর্ত ঘর্ষণের মান আমরা জানি, আবর্ত ঘর্ষণের মানটা অনেকটাই কম হয়। তাই কি করা হয় না, আবর্ত গতিতে ব্যবহার করে আবর্ত গতিকে ঘর্ষণ কমানো হয়। এই জন্য বল বিয়ারিং বা রোলার বিয়ারিং ব্যবহার করা হয়। এরপরে বায়ুর ঘর্ষণ কমানোর জন্য দ্রুতগামী মোটর গাড়ি বা বিমানের আকৃতি বিশেষ ধরনের করা হয়। এইভাবে আমরা কিছু পদ্ধতি অবলম্বন করে ঘর্ষণ কমাতে পারি। এরপরে আমরা দেখব যে বেবিটিংটা কি না, আমরা একটু আগেই বললাম ঘর্ষণ কমানোর যে উপায়, সেখানে ঘর্ষণ রোধী সংকর ধাতু ব্যবহারের কথা বলেছিলাম। তো এই যে ঘর্ষণ রোধী সংকর ধাতু, সেই ঘর্ষণ রোধী সংকর ধাতুকেই বলা হচ্ছে বেবিটিং। তো এই বেবিটিং নামটা এসছে কি করে না, বেবিটিং নামটা এসছে এই যে পদ্ধতি, সেই পদ্ধতি যিনি উদ্ভাবন করেন তিনি হলেন বিজ্ঞানী বেবিট। সেই বিজ্ঞানী বেবিটের নামানুসারে এই পদ্ধতির নাম হয়েছে বেবিটিং। তাহলে ঘর্ষণ রোধী সংকর ধাতু ব্যবহার করে ঘর্ষণ কমানোর যে পদ্ধতি তাকেই বলা হচ্ছে বেবিটিং। এরপরে আমরা আলোচনা করব ঘর্ষণের সুবিধে নিয়ে। তো ঘর্ষণের যেরকম অসুবিধে আছে, সেরকম ঘর্ষণের অনেক সুবিধেও আছে। যেমন ঘর্ষণে থাকার জন্য আমরা মানুষ বা জীবজন্তুরা হাঁটাচলা করতে পারি। কারণ কি না, হাঁটার সময় মাটির উপরে পিছন দিকে যে বল প্রয়োগ করা হয়, তার প্রতিক্রিয়া স্বরূপ যে ঘর্ষণ বল আমরা পাই, সেই ঘর্ষণ বলের জন্য কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। 2 নাম্বার কি না, শিকড়ের সাহায্যে যে গাছ মাটি আঁকড়ে ধরতে পারে, সেটি কিন্তু ঘর্ষণের জন্যই সম্ভব। কারণ ঘর্ষণ না থাকলে সেক্ষেত্রে মাটি আঁকড়ে ধরে রাখা সম্ভব হতো না। 3 নাম্বার হচ্ছে কাপড় থেকে যে সুতো, সেই সুতো খুলে বেরিয়ে আসতে পারে না। এরপরে কোনো জিনিসকে যদি আমরা আঙুল দিয়ে বা দুহাত দিয়ে চেপে ধরি, সেক্ষেত্রে চেপে ধরে তোলা সম্ভব হয় শুধুমাত্র ঘর্ষণের জন্য। কারণ ঘর্ষণ বল না থাকলে তোকে দুহাত ধরে চেপে তোলা সম্ভব হতো না। দেশলাই জ্বালানো সম্ভব হয়, দেয়ালে কাত করে মই লাগিয়ে মইয়ের সাহায্যে উঁচুতে ওঠা সম্ভব হয়। এছাড়াও আরও কিছু ঘর্ষণের সুবিধে আছে। তাই বলা যেতে পারে যে ঘর্ষণের যেরকম কিছু অসুবিধে আছে, সেরকম কিন্তু ঘর্ষণের সুবিধেও আছে। তাই বলতে পারি ঘর্ষণ প্রকৃতিতে এবং আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।